গণমাধ্যম নাকি গণমানুষের কথা বলে, কিন্তু যখন আপনাদের অনুরাগ, অভিযোগ আর আর্তনাদ নিষ্পেষিত হয় রাষ্ট্রযন্ত্রে, ঘুরপাক খায় আমাদের খোলা বারান্দায়, তখন প্রশ্ন জাগে গণমাধ্যম কি আদৌ গণমানুষের কথা বলে? এমন ভাবনা থেকেই আমরা শুনতে চাই নানা কথা, জবাবদিহি কিংবা যুক্তি, খুঁজতে চাই সমাধানের পথ। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ZSRM প্রেজেন্স মিট দ্য পিপল অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাকসুদুন নবী। আমাদের আজকের বিষয় সংস্কার ও বিএনপির ভাবনা। আর এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আজকের সম্মানিত অতিথি জনাব জহিরউদ্দিন স্বপন, যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বরাবরের মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একঝাঁক শিক্ষার্থী, যারা আজকে দর্শক আসন থেকে প্রশ্ন করবেন আমাদের সম্মানিত অতিথিকে আজকের বিষয়ের ওপর। আপনাকে স্বাগত জনাব জহিরউদ্দিন স্বপন আমাদের এই আয়োজনে। আপনাকে ধন্যবাদ। ঘুরে ফিরে গত ৮ মাসের এই অন্তর্বর্তী সরকারকালীন সবশেষ যে আলোচনা এখন কেন্দ্রীভূত হয়েছে নির্বাচন এবং সংস্কার, নির্বাচনের আগে সংস্কার। এখন পর্যন্ত 5টি সংস্কার কমিশন, আপনি জানেন, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন সংস্কার, তারা 694টি সংস্কার প্রস্তাব এনেছে। এই প্রস্তাবগুলোর সাথে মতবিনিময়ের জন্য বিভিন্ন দলের সাথে তারা আলাপ করছে, বিশেষত বিএনপি বেশিরভাগ সংস্কার প্রস্তাবের সাথে একমত হয়েছে আমরা জানি, তবে বেশ কিছু মৌলিক জায়গায় তারা একমত হয়নি কিংবা ভিন্ন মত পোষণ করেছে। সবার আগে আপনার কাছে জানতে চাই, এক ধরনের কথা বলা হয় যে বিএনপি ধরেই নিয়েছে তারা ক্ষমতায় আসবে, সুতরাং সংস্কার নিয়ে বিএনপির খুব বেশি মনোযোগ কিংবা মাথা ব্যথা নেই, কেননা বিএনপি বলেই আসছে যে তারা 31 দফা অনেক আগেই দিয়ে রেখেছে। আসলে সত্যিকার অর্থে কি তাই? বিএনপি কি মনে করে? এবং কোনো কোনো নেতা কখনো বলেছেন যে আমরা এই সব সংস্কার যতই করুক আমরা আবার এগুলো পরিবর্তন করব। আপনি কি মনে করেন সংস্কার নিয়ে বিএনপির আকাঙ্ক্ষাটা আসলে ঠিক কোন জায়গায়? প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, এবং আমি বিশেষভাবে অভিনন্দন জানাই তরুণ প্রজন্মে যারা আজকের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, এবং সম্মানিত দর্শক শ্রোতাকে আমি সালাম জানাই। আপনি সহ দর্শক শ্রোতাদের নিশ্চয়ই স্মরণ আছে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলাকালীন সময় 2022-এর 28শে মার্চ লন্ডনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথম জাতীয় সরকার এবং রাষ্ট্র মেরামতের কথা বলেছেন, বক্তৃতা করেছেন, এবং এই রাষ্ট্র দিয়ে যে জনগণের একটি প্রকৃত কার্যকরী গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা যাবে না, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে উৎখাত করার চলমান সংগ্রামের মধ্যেই কিন্তু সে কথা বলেছেন। শুধু বলেনই নাই, তিনি কিন্তু পরবর্তীকালে দলের পক্ষ থেকে সংস্কারের কর্মসূচিও ঘোষণা করেছেন। একদিকে বিএনপির নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দলগুলি ফ্যাসিবাদকে উচ্ছেদ করার নিয়মতান্ত্রিক আন্দোলনের রাজপথে লিপ্ত ছিল, অপরদিকে এই আন্দোলন সংগ্রামের বিজয়ীদেরকে সাথে নিয়ে বিএনপি কেমন করে রাষ্ট্র মেরামত করবে এবং কোন কোন জায়গাতে পরিবর্তন আনবে, মেরামত করবে, সংস্কার করবে, একথাও লিখিতভাবে কিন্তু ঘোষণা করেছে, যা কেবল বিএনপিরই দাবি নয়, সেই 31 দফা দেশের প্রায় সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলেরই দাবি ছিল। দীর্ঘদিনের চলমান এই সংগ্রাম আন্দোলন কিন্তু দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা বারুদের স্তূপ তৈরি করেছিল, এবং এই বারুদের স্তূপে কখনো কখনো স্ফুলিঙ্গ এসে বিস্ফোরণ করার চেষ্টা করেছে, কখনো তা হয়েছে, কখনো তা হয়নি। সর্বশেষ কোটা সংস্কারের মতো একটি স্ফুলিঙ্গ বিএনপির নেতৃত্বে রাজনৈতিক দলগুলির দীর্ঘদিনের সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে জমানো যে বারুদের স্তূপ, তার সঙ্গে সংস্পর্শে এসেই কিন্তু বিস্ফোরণ ঘটেছে, এবং সেখানে শত শত তরুণ, ছাত্র, যুবক, শিশু মৃত্যুবরণ করেছে, এবং গত 20 বছরে বিএনপির বিভিন্ন নেতাকর্মী, অন্যান্য দলের নেতাকর্মীদের যে লাশ, গুম, খুনের যে তালিকা, সেই তালিকার সঙ্গে জুলাই মাসের 15 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত নতুন করে হাজার হাজার নেতাকর্মীদের আত্মত্যাগের তালিকা যুক্ত হলো। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো। এভাবেই কিন্তু দেশে গত 15 বছরের সংগ্রাম আন্দোলনকে আমরা একটা নিরপেক্ষভাবে দেখার চেষ্টা করি। সেই বিবেচনায় সঙ্গত কারণেই, যেহেতু বিএনপির নেতৃত্বে রাজনৈতিক দলগুলি ফ্যাসিবাদ উৎখাতের পাশাপাশি সংস্কারের দাবিটা মাঠে বজায় রেখেছিল, সেই ধারাবাহিকতাতেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার
অত্যন্ত সঠিকভাবেই ডক্টর ইউনূস অত্যন্ত যোগ্য মানুষ, বিশ্ববরণ্য একজন মানুষ, আমরা সবাই খুব গর্বিত তার মতো একজন অভিভাবককে অন্তর্বর্তীকালীন সরকারে পেয়ে। তরুণ কিছু সদস্যরা সরকারে যুক্ত হয়েছেন যারা এই সংগ্রাম আন্দোলনের শেষ পর্বে জনগণের ক্ষোভ বিক্ষোভকে প্রতিনিধিত্ব করেছেন। ফলে তারাই সঠিক প্রতিনিধি যারা বিএনপির নেতৃত্বে গঠিত হওয়া সংস্কারের যে দাবি, মেরামতের যে দাবি, সেটাকে রাষ্ট্রকে কাজে লাগিয়ে তৈরি করবেন। এবং সেই প্রেক্ষিতেই বিএনপি বর্তমানে স্পষ্টভাবেই জানিয়েছে যে আমরা খুব দ্রুত সংস্কার চাই, যেই সংস্কারের মধ্য দিয়ে একটি অবাধ নির্বাচন হওয়া সম্ভব। আমরা খুব দ্রুত সংস্কার চাই, যেই সংস্কারের মধ্য দিয়ে জনগণের দীর্ঘদিনের যে ভোটাধিকার বঞ্চিত পরিস্থিতি, সেখান থেকে জনগণ ভোটাধিকার ফেরত পাবে। এরপরে জনগণের নির্বাচিত পার্লামেন্ট চলমান সংস্কার প্রক্রিয়াকে ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়ে চলবে। ফলে এই হলো বিএনপির অবস্থান। এবং ইতিমধ্যেই সংস্কার কমিশনগুলি যে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবগুলি নিয়ে বিএনপি সহ বিভিন্ন দলের সঙ্গে মত বিনিময় চলছে। এটা অত্যন্ত সুখবর যে বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলি ঐক্যমত পোষণ করছে। সংস্কার কমিশনের যে উদ্যোগ, সেই উদ্যোগ আমি মনে করি খুব সঠিকভাবেই এগিয়ে চলছে। আপনাকে একটা স্পেসিফিক প্রশ্ন করতে চাই। এখন পর্যন্ত যে সংস্কার প্রস্তাবগুলো আনা হয়েছে, বেশিরভাগ বিএনপি একমত হলেও কিছু মৌলিক এবং গুরুত্বপূর্ণ জায়গায় বিএনপি ভিন্নমত পোষণ করেছে। একটা ইন্টারেস্টিং যার মধ্যে হচ্ছে যে একটা প্রস্তাব ছিল, যদি কোনো আন্তর্জাতিক চুক্তি করা হয়, সেটি যদি এমন হতে পারে যেটি দেশের স্বার্থ বিঘ্নিত করতে পারে এমন আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে আইনসভায় যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে, উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন নেওয়ার কথা বলা হয়েছে। এই প্রস্তাবে বিএনপি এক হয় নাই। তো এটি তো বাংলাদেশে ঘটে। আগেকার সরকার আপনি দেখবেন ভারতের সাথে বেশ কিছু চুক্তি হয়েছে যেগুলোর বিস্তারিত জনমানুষ জানে না। আপনি রূপপুর পারমাণবিক চুক্তি বলেন কিংবা রামপাল চুক্তি বলেন, এমন অনেক চুক্তি আছে মানুষ জানে না। তো তাহলে এই ধরনের একটা সংস্কার প্রস্তাবকে বিএনপি কেন গ্রহণ করছে না? আমার মনে হয় আপনার উপস্থাপনার মধ্যে অথবা বোঝার মধ্যে বা বিএনপি আমরা বোধহয় বোঝাতে পারিনি আপনাকে বা আপনার মতো কিছু মানুষকে। এ বিষয়ে বিএনপি নীতিগতভাবে একমত। কিন্তু এই চুক্তিগুলিকে জনগণের নির্বাচিত পার্লামেন্টে উপস্থাপন করে এটাকে জনগণের ম্যান্ডেটের প্রসেসের মধ্যে কিভাবে নেওয়া যেতে পারে এবং সেই ক্ষেত্রে রাষ্ট্রের নিরাপত্তা, দ্বিপাক্ষিক সম্পর্ক, অন্যান্য বিষয়গুলিকে সুনির্দিষ্টভাবে গুছিয়ে একটা কাঠামোবদ্ধ করার ব্যাপারে বিএনপি বলেছে যে আমাদের সময় নেওয়া উচিত। কিন্তু নীতিগতভাবে বিএনপি এটা আনতে চায় না। এটা ঢালাওভাবে যারা বলছেন, আমার মনে হয় যে তারা হয় বুঝতে পারেননি অথবা আমরা বোঝাতে পারিনি। আমাদের অডিয়েন্স সারিতে যারা আছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনাদের মধ্য থেকে কেউ প্রশ্ন করতে চান? যেটি নিয়ে আমরা কথা বলছিলাম যে একজন ব্যক্তি ঠিক কতবার পরপর প্রধানমন্ত্রী হতে পারবেন, কেউ প্রশ্ন করতে চান? আমার প্রশ্নটা স্যারের কাছে এটা যে বিএনপি একটা মূলধারা রাজনৈতিক দল হিসেবে বর্তমানে যেহেতু আমরা সংস্কারের কথা বলছি, আমাদের মতো আমরা যারা অরাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, তরুণরা আছি, তাদেরকে আসলে আরও সম্পৃক্ত করার জন্য, তাদেরকে নিয়ে আসার জন্য আসলে বিএনপি কী সংস্কার করেছে, চিন্তা করছে বা অলরেডি নিয়ে এসেছে, সেটা একটু আমি জানতে চাচ্ছি। জি, আমরা আরেকটি প্রশ্ন চাইলে নিতে পারি। আমি উমাইমা তারিস, আমি পড়াশোনা করছি গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা ইতিমধ্যে কয়েকটা ক্যাম্পাসকে বলেছি যে আমরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস, কিন্তু আবার এটাও দেখছি যে কুয়েটে একটা বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ক্যাম্পাস রাজনীতিমুক্ত থাকবে কি থাকবে না, এটা নিয়ে আসলে বিএনপির চিন্তা কি? বলা হচ্ছে যে এক ধরনের শাসকের পরিবর্তন হয়েছে, হয়তো অনিয়মগুলোর পরিবর্তন হয়নি। এরই মধ্যে কেউ কেউ কোথাও কোথাও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে, কোথাও কোথাও বিএনপির নাম এসেছে বলে অনেকে অভিযোগ করেছে, যদিও জনাব তারেক রহমান তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। আসলে এই চাঁদাবাজি কিংবা একটি দুটি অনিয়ম তো একটি ঘটনা, কিন্তু সামগ্রিকভাবে বিএনপি সামনের দিনের রাজনীতিকে সংস্কার করার জন্য কি ভাবছে? আমি যদি স্পেসিফিক এই প্রশ্নটার উত্তর দিতে চাই যে চলমান যে চাঁদাবাজির অভিযোগ, এ বিষয়ে আমার আর একটা বাড়তি সুযোগ আছে ব্যাপারটা বোঝার জন্য। আমি যেহেতু একটা নির্বাচনী এলাকা থেকে 2বার পার্লামেন্টের নির্বাচিত ছিলাম,
ফলে আমাকে খুব নিয়মিত আমার নিজের সেই নির্বাচনী এলাকায় যাতায়াত করতে হয়। এবং এই গত 6ই আগস্ট আমি জেল থেকে ছাড়া পেয়েছি। 5 তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন তখনও আমরা জেলেই ছিলাম। তো আমরা খুব শঙ্কিত ছিলাম যে দেশে একটা সরকারবিহীন পরিস্থিতিতে আইন শৃঙ্খলাগুলি কে রক্ষা করবে, কে রক্ষা করবে না। বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ এর মতো প্রতিষ্ঠান এবং তার যে ইউনিফর্ম, এটাকে যেভাবে অপরাধের সঙ্গে জড়িয়ে ফেলা হয়েছে, যেভাবে দলীয়করণ করা হয়েছে এবং যেভাবে আমাদের সন্তানতুল্য ছাত্র জনতা শিশুকে হত্যা করার কাজে ব্যবহার করা হয়েছে, র্যাবকে ব্যবহার করা হয়েছে, গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করা হয়েছে, ফলে এই ধরনের প্রতিষ্ঠানগুলি কিন্তু সমাজে তার মোরাল অ্যাকসেপ্টেন্সটা হারিয়ে ফেলেছে। ফলে 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়া থেকে 8 তারিখে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে সরকার গঠিত হওয়ার মাঝখানের এই সরকারবিহীন সময়টাতে দেশে বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসাবে বিএনপিকেই কিন্তু সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্বটাও অঘোষিতভাবে পালন করতে হয়েছে। যেমন আমি নিজেই তার একটা প্রমাণ। এবং আমার এলাকায় কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে নাই এবং 8 তারিখ পর্যন্ত কারো কিন্তু অভিযোগও ছিল না। খেয়াল করছেন এটা বোধহয় আপনারা সবাই। ফলে এটা আমাদেরকে বিবেচনায় রাখতে হবে যে সরকারবিহীন পরিস্থিতিতে তাহলে এটা কেমনভাবে হলো। নিশ্চয়ই এটা জাদুকরি বিদ্যা ছিল না। নিশ্চয়ই এরকম সময়তে অপরাধীরা সমাজে যারা পালিয়ে গেছে তারা পালিয়ে গেছে, বাকি যারা এখন অপরাধের সঙ্গে অভিযুক্ত তারা তো তখনও ছিল। 1, 2 হলো যে আমাদের একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে বা যে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেই তার দলের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়। গঠনতান্ত্রিক ব্যবস্থা নেওয়া যায়, তাকে বহিষ্কার করা যায়, তাকে বের করে দেওয়া যায়। কিন্তু আইন তো আর রাজনৈতিক দল হাতে নিতে পারে না। তার কর্মীকে ধরে যে দলের মধ্যে আলাদা একটা কারাগার থাকবে, দলের মধ্যে আলাদা একটা র্যাব বাহিনী তৈরি করা হবে, এটা তো আর হতে পারে না। তাহলে একটা রাজনৈতিক দলের সর্বোচ্চ ক্ষমতাই হচ্ছে গঠনতান্ত্রিক ব্যবস্থা নেওয়া। ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দলের প্রত্যেকটা ইউনিট এ ব্যাপারে সজাগ এবং প্রায় 1000 খানেক অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট, এমনকি তদন্ত ছাড়াও অনেককে বের করে ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্বিতীয় যে প্রশ্নটি আমি এটা আসছিলাম জি জি যে আমার কন্যাতুল্য আরেকজন প্রশ্ন করেছেন যে আপনার এই জেনারেশনের ছাত্রছাত্রী তরুণ প্রজন্মকে যুক্ত করার জন্য বিএনপি কী ভাবছে। বিএনপি সবচেয়ে বেশি এটাকেই কিন্তু গুরুত্ব দিচ্ছে এবং এটাকে গুরুত্ব দিচ্ছে বলেই কিন্তু রাষ্ট্র মেরামতের চিন্তাটা বিএনপির মাথায় এসেছে। কেননা স্বাধীনতার এত বছর পরেও, অর্ধ শতাব্দী অতিক্রম করার পরেও দেখা যাচ্ছে যে কেবলমাত্র এই ক্ষমতার পরিবর্তন হচ্ছে বটে, কিন্তু মানুষের চাহিদা পূরণ করার জন্য রাষ্ট্রকে যে প্রতিষ্ঠান করা দরকার সেটা এখনও গড়ে উঠতে পারেনি। ফলে এবারের সংগ্রাম আন্দোলনেও আমরা বিজয়ী হব এ ব্যাপারে আমরা খুব আশাবাদী ছিলাম, নিশ্চিত ছিলাম। ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস, এটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এই অভ্যুত্থান পরবর্তীও আমরা অনেক ধরনের ছাত্র রাজনীতির মেরুকরণ আমরা দেখেছি। বিএনপির যে সহযোগী সংগঠন ছাত্রদল, ছাত্রদলের রাজনীতি আমরা দেখছি। সামনের দিনে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন করেছেন। এই ব্যাপারে আপনাদের অবস্থানটা কি? আমি এই প্রশ্নটা দেওয়ার আগে প্রথমে একটু মনোযোগ দিতে চাই যে এবারের আন্দোলনেও যখন গত জুলাই মাসে আমার মনে আছে আমি 20 জুলাই অ্যারেস্ট হলাম। গ্রেপ্তার বরণ করার আগে আমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার জন্য কাপড় চোপড় গুছাচ্ছিলাম, আমার টেলিভিশনের দিকে আমার চোখ ছিল। তখন আমি এই বর্তমান এনসিপির 2-1 নেতা, তখন তারা ছাত্র নেতা ছিল, দেখলাম যে মন্ত্রীদের পাশে বসে কথা বলছেন এবং প্রকারান্তরে বলছেন যে তাদের একটা অরাজনৈতিক আন্দোলনকে কিছু রাজনৈতিক দল, কোনো একটা মহল এটাকে দখল করে নিতে চাচ্ছে। তার মানে তখনকার ওই চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরকে একটা নন পলিটিক্যাল মুভমেন্ট হিসাবে এস্টাবলিশ করার একটা প্রবণতা কিন্তু ছিল। এবং এভাবেই আপনার ফ্যাসিবাদ বিরোধী অথবা সমাজের যে কোনো ক্ষোভ বিক্ষোভ যাতে এন্ড অফ দ্য ডেতে একটা পলিটিক্যাল এজেন্ডাতে ট্রান্সফার না হয় সে ব্যাপারে কিন্তু সমাজে একদল লোক সবসময়ই একটা নন পলিটিক্যাল অ্যাটিটিউড বা একটা ক্যাম্পেইন তৈরি করার চেষ্টা করে। এটা অনেকটা কিন্তু আমাদের অক্সিজেন গ্রহণ করার মতো। আমরা অনেক মানুষই জানি না যে আমরা অক্সিজেন নিয়েই কিন্তু আমাদের জীবন ধারণ চলে। যে জানে সে যেমন অক্সিজেন নেয়, যে জানে না তাও কিন্তু অক্সিজেন নেয়। পলিটিক্যাল প্রসেসটাও কিন্তু এরকম, সমাজের যে কোনো মানুষকেই একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যেই থাকতে হয়। ফলে শিক্ষা প্রতিষ্ঠানে এই রাজনৈতিক প্রক্রিয়াটা থাকাটা কিন্তু ইচ্ছা নিরপেক্ষ, এটা আছেই। এটা সর্বশেষ প্রমাণ কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে অরাজনৈতিক বলা হলেও তারাই কিন্তু এখন সরকারে গিয়েছেন। আমরা যেমন আমি 50 বছর যাবত রাজনীতির কর্মী, কিন্তু আজকের পরিস্থিতিতে যারা অরাজনৈতিক করার কথা বলছেন তারাই কিন্তু
রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠানকে ড্রাইভ করছেন। না, এখন ছাত্র আমি শেষ করে ফেলছি, 1 মিনিট, আমি খেই হারিয়ে ফেলবো। ফলে এটা কিন্তু আমাদের চাওয়া না চাওয়ার বাইরে, ইচ্ছা নিরপেক্ষভাবেই কিন্তু একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে আমরা থাকি। এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু এক ঝাঁক তরুণ প্রজন্ম থাকে, শিক্ষিত উদ্যমী, তাদের মধ্যে কিন্তু সমাজ, অর্থনীতি এবং রাজনীতির এই চাপগুলি তাদের মধ্যে কাজ করে। হ্যাঁ, প্রশ্ন হতে পারে যে এর 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 ভেন্টিলেশন, এর প্রতিফলন সেটা কতটা দলীয় নির্দেশক্রমে হবে আর কতটা স্বতঃস্ফূর্তভাবে হবে, সেটাকে আমরা কীভাবে একটা কাঠামোবদ্ধ করতে পারি। ছাত্র আন্দোলন তো থাকতেই হবে, ছাত্ররা তাদের স্কুল, তাদের বই, খাতা, কলম যে কোনো প্রশ্ন নিয়ে কথা বলতে পারেন। এমনকি রাষ্ট্র যদি ফ্যাসিবাদী চরিত্র ধারণ করে, তাহলে কি সে ফ্যাসিবাদী রাষ্ট্রের বিরুদ্ধে সে ক্যাম্পাসে মিছিল করবে না? অবশ্যই তাকে করতে দিতে হবে। আবার একই সঙ্গে কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করায় যদি তার কাজ হয়, ওখানে শুধুমাত্র বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম অথবা অন্য প্রতিষ্ঠানের রিক্রুটমেন্টের একটা স্কুল খুলে বসা হয় এবং সেটার কাজই করা হয়, তখন দেখা যাবে যে স্টুডেন্টস মুভমেন্ট বলতে যা বোঝায় বা জেনুইনলি যে ছাত্র রাজনীতি বা জনগণকে উপকার করবে, সেটা কিন্তু আর করা যাবে না। এটাকে আমি আপনার সঙ্গে একমত এই প্রশ্নের সঙ্গে, যে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলকেই ক্যাম্পাসগুলিতে সুস্থ রাজনৈতিক চিন্তাকে সঠিক খাতে প্রবাহিত করে জাতির উন্নয়নের কাজে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, তার জন্য একটা কাঠামোবদ্ধ আইন তৈরি করা দরকার। জি, ধন্যবাদ। আমরা ছাত্র রাজনীতি থেকে বড়দের রাজনীতির সংস্কার সেটিতে আসবো। আপনি জানেন যে রাজনৈতিক দলগুলোতে অনেক বেশি শক্ত অবস্থান ধরে রাখে পুঁজিপতিরা, যাদের টাকা পয়সা আছে, যাদের প্রভাব প্রতিপত্তি আছে। এই আলোচনায় আমরা আসবো। দর্শক, আপনারা দেখছেন ZSRM প্রেজেন্স মিট দ্য পিপল অনুষ্ঠানের এই মাঝে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। আপনারা দেখছেন ZSRM প্রেজেন্স মিট দ্য পিপল। আমরা কথা বলছি সংস্কার এবং বিএনপির ভাবনা প্রসঙ্গে। আমাদের সঙ্গে আজকের অতিথি আছেন জনাব জহিরুদ্দিন স্বপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং সেই সাথে আমাদের গ্যালারিতে আছেন, দর্শক গ্যালারিতে, বেশ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা যে প্রসঙ্গটি বিরতির আগে বলছিলাম, আপনি দেখবেন রাজনীতিতে একটা নতুন মেরুকরণ ঘটলো, নতুন একটা রাজনৈতিক দলের উত্থান ঘটলো অভ্যুত্থান পরবর্তী। এনসিপি, যাদের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, অর্থাৎ মোটা দাগে উপরের সারির পদধারীরা সবাই একেবারেই তরুণ এবং তাদের ওই অর্থে ব্যবসায়িক অর্থনৈতিক প্রভাব প্রতিপত্তি নাই। অর্থাৎ সামনের দিনে তারা কি করবে সেটি হয়তো সামনেই জানা যাবে, কিন্তু একটা এখানে বাতাবরণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে রাজনীতি শুধু বুড়োদের হাতে, বড়দের হাতে, প্রতিপত্তিওয়ালাদের হাতে থাকবে না, সাধারণ মানুষ যারা দেশের জন্য কিছু করতে চায় তাদের হাতে থাকবে। আমরা দেখি নমিনেশন পায় অনেক টাকাওয়ালারা, প্রতিপত্তিওয়ালারা, যে যত টাকা দেয় সে তত নমিনেশন পায়, সহজে নমিনেশন পায়। শুধু বিএনপিতে না, আওয়ামী লীগে দেখেছি, জাতীয় পার্টিতে নমিনেশন নিয়ে মহাসচিব বারবার বদলানো হয়। আমরা দেখেছি বিএনপি কি এই একই ধরনের পদ্ধতিতে এবার যাবে? এই সংস্কারটা কি করবে? না হলে কিন্তু জনগণের মুখে তো প্রশ্নের মুখে পড়তে হবে সামনে। না, বিএনপি এ ব্যাপারে খুবই সজাগ যে জনগোষ্ঠীর শতকরা প্রায় 60% হচ্ছে বয়স 40-এর নিচে, এবং সঙ্গত কারণেই ভোটারের মধ্যেও সবচেয়ে বড় অংশ তারা, এবং আমাদের মতো যারা একটু সিনিয়র সিটিজেন তারা জনগোষ্ঠীর ডেমোগ্রাফির দিক থেকে আমরা খুবই এখন একেবারে প্রান্তিক জায়গাতে। এবং তার মানে হচ্ছে যে চলমান অর্থনীতি, সমাজ গতির যে প্রবাহ, এটা কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য, এবং পলিসি অফ দ্য স্টেট এটা ফোকাসড হতে হবে কিন্তু নেক্সট জেনারেশনকে, এবং সেটাকে বুঝতে পারে, সেটাকে ধারণ করতে পারে এবং সেটাকে ফোকাস করে পলিসি প্রপোজ করতে পারে এমনদেরই রাজনীতিতে, সংসদে হোক, সংসদের বাইরে হোক, রাজনৈতিক চিন্তার মধ্যে থাকা দরকার। এ ব্যাপারে বিএনপি নীতিগতভাবে খুবই পরিষ্কার, এবং ইতিমধ্যেই দলের অভ্যন্তরে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, নেওয়া হয়েছে। এবং একটা বড় সুবিধা হলো এই যে এখন যেহেতু যোগাযোগ প্রযুক্তির কারণে সমস্ত মানুষের আভ্যন্তরীণ যোগাযোগটা উন্মুক্ত, যে কেউ চাইলেই যে কোনো সময় যে কোনো যোগাযোগ করতে পারে, শুধু দেশ নয় দেশের বাইরেও করতে পারে। ফলে আপনার ভালো মন্দ নিয়ে বিচার বিবেচনা করারও কিন্তু একটা বিরাট সুযোগ কিন্তু নাগরিকদের হাতে চলে গিয়েছে, এবং এক অর্থে প্রচলিত গণমাধ্যমগুলিও কিন্তু এখন অনেকটা ম্রিয়মাণ হয়ে পড়ছে আপনার এই সিটিজেন জার্নালিজমের কাছে। যার হাতে ক্যামেরা, যার হাতে ফোন, সেই কিন্তু একজন জার্নালিস্ট হয়ে উঠছেন। একটা প্রচলিত সংবাদ
প্রতিষ্ঠান, গণমাধ্যম প্রতিষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে তার একটা ব্যুরোক্রেটিক প্রসেস দিয়ে যেতে হবে। কিন্তু ওই এলাকারই একজন স্মার্ট তরুণ সাথে সাথে অপরাধের ঘটনাটাকে ভিডিও ক্লিপ করে একটা ক্যাপশন দিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন, এবং সাথে সাথে কিন্তু আমরা নাগরিকরা দেখতে পাচ্ছি। এর জন্য তার কোনো প্রতিষ্ঠান দরকার পড়ছে না। ফলে এই তথ্য বিজ্ঞান প্রযুক্তি যে সম্ভাবনাগুলি তৈরি করেছে, এই সম্ভাবনাগুলির উপরে ভর করেই কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে পরবর্তী প্রজন্মই হচ্ছে এই রাষ্ট্রের ভবিষ্যৎ নাগরিক, এবং তাদের এই দক্ষতা, যোগ্যতা এটাকে কাজে লাগানোর মধ্যে দিয়ে কেবলমাত্র সেই ভবিষ্যৎকে কাজে লাগানো যাবে। আমরা তাদের কিছু প্রশ্ন শুনে আসি। কেউ বলতে চান? আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে আপনার কাছে যে আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমি কাজী আমিনুল ইসলাম, খুলনা থেকে। তা আমার কোশ্চেনটা হচ্ছে স্যারের কাছে, স্যার যখন সংস্কার প্রস্তাব করা হয়েছে, একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান থাকতে পারবে না, তা এইটার ক্ষেত্রে বিএনপি দ্বিমত পোষণ করছে। তা এইখানে আপনাদের অবস্থানটা কোথায়? যদি একই ব্যক্তি সরকার প্রধান এবং দলীয় প্রধান না থাকে, তাহলে কিন্তু আমাদের দলের প্রধান যে থাকবে সে দলের একটা ক্ষমতার ভারসাম্য, এবং যে সরকার প্রধান থাকবে সে কিন্তু সরকারের আলাদা একটা পলিসির জায়গায় থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু ক্ষমতা একটা ভারসাম্য থাকে। সেই ক্ষেত্রে আপনাদের অবস্থানটা ভিন্ন কেন? আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিই। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে মোহাম্মদ রবিন ইসলাম, কুষ্টিয়া থেকে। আমি পড়াশোনা করছি ঢাকা কলেজে। আমার প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র সংস্কারের আগে বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে দলীয় কি সংস্কার করতেছে? আমরা দেখছি পত্রপত্রিকা খুললে যে হচ্ছে বিভিন্ন সময় চাঁদাবাজি, ঘরবাড়ি পোড়ানো বা বিভিন্ন দখলদারিত্ব মানে যেগুলো দেখতে পাচ্ছি পত্রপত্রিকায়। তো বিএনপি দলীয় কি সংস্কার করছে? রাষ্ট্র সংস্কারের আগে তারা দল হিসাবে, বড় দল হিসাবে কীভাবে সংস্কার করতেছে? আর এই যে সংস্কারের কথা বলতেছে, নির্বাচনের কথা বলতেছে, যদি এই ধরনের চাঁদাবাজি পত্রিকায় আসে জি, আমরা এই বিষয়ে মনে হয় আগেও উনি উত্তর দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, প্রধান, দলীয় প্রধান, সংসদ নেতা হতে পারবেন কিনা? আমি ওই প্রশ্নটা রেসপন্ড করতে চাই। ভেরি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং অনেকটা প্রশ্নটা খুব শুনলে খুব ভালো লাগে, এবং সবাই ঝাঁপিয়ে পড়ে এই প্রশ্নটার উপরে, খুবই স্বাভাবিক। আমি বরঞ্চ প্রশ্নটার সরাসরি কোনো উত্তরে না গিয়ে আমি যদি একটা দৃষ্টান্ত দিই, তাহলে আমার মনে হয় যে আমরা সবাই এবং এই অনুষ্ঠানের দর্শক শ্রোতারাও বুঝতে পারবেন ভালো। ভারতে এই মুহূর্তে কংগ্রেসের সভাপতি নাম নিশ্চয়ই আমরা জানি, খগড়ে, মিস্টার খগড়ে, তাই না? এবং কংগ্রেসের কার্যকরী নেতৃত্ব কিন্তু মূলত দিচ্ছেন রাজীব গান্ধী, ঠিক আছে? আচ্ছা, আবার যদি আমরা দেখি বিজেপিতে এই মুহূর্তে প্রেসিডেন্টকে সম্ভবত মিস্টার নাড্ডা, প্রধানমন্ত্রীকে মিস্টার মোদি। তার এই যে পরিবর্তনটা, এটা ভারতীয় রাজনীতিতে কি এমন পরিবর্তন এনেছে? হ্যাঁ, করা যেতে পারে। আমার বক্তব্যটা করা বা না করাটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা দেশের সমাজ, মানুষ এবং ইত্যাদির কাছে রাজনীতির, আমাদের মতো তৃতীয় বিশ্বের রাজনীতিতে যিনি অভিভাবক বা প্রতীক হয়ে ওঠেন, একই সময় কিন্তু একাধিক থাকেন না। এটা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের কম, এটা হয়তো পশ্চিমা বিশ্বে কম, কিন্তু আমাদের এখানকার তো একটা বাস্তবতা, যে বাস্তবতাতে নাড্ডার নাম আমরা জানি না, আমরা কিন্তু সবাই মোদির নাম জানি। আমরা খাগড়ের নাম জানি না, আমরা কিন্তু সবাই সোনিয়া গান্ধীর নাম জানি বা রাজীব গান্ধীর নাম জানি। তার মানে এফেক্টিভ লিডারশিপ, এক্সিকিউটিভ লিডারশিপটা কিন্তু ওখানেই থাকলো। বরঞ্চ আমি মনে করি যে এইভাবে কেবলমাত্র লোক দেখানো, সুন্দর সুন্দর কথা বলার চাইতে, বা ইউরোপকে বা আমেরিকাকে যান্ত্রিকভাবে অনুসরণ করার চাইতে আমরা বরঞ্চ বাস্তবিক অর্থে কী কী ধরনের ক্ষমতার ভারসাম্য তৈরি করতে পারি, সেই জায়গাটাতে আমরা আলাপ করতে পারি। আরেকটি দিকে যদি আমরা নজর দিই, দলীয় সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে শীর্ষ পদগুলো অনেকটা ব্যক্তি কিংবা পরিবার কেন্দ্রিক। বিশিষ্ট লেখক এবং কলামিস্ট মহিউদ্দিন আহমদ, তিনি একটি কলামে লিখেছেন যে আমাদের দেশে বড় দল বলি আর ছোট দল বলি সবই এক ব্যক্তি ও পরিবার কেন্দ্রিক। একটা মাত্র দল বাদে গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হয় অন্য দলগুলোতে। একটা দলে গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হয়, আর বাকি সব দলেরই নেতা ঠিক করে দেন কমিটিতে কারা থাকবে। নেতৃত্ব বাছাইয়ের এই যে প্রক্রিয়া, তারা যদি এটা বাতিল না করেন, তাদের কাছে গণতন্ত্র আশা করা যায় না। তাহলে এই বিষয়ে কি বলবেন? সামনের দিনে পরিবারতান্ত্রিক রাজনীতি, ধরেন জিয়াউর রহমান সাহেব, তিনি মুক্তিযুদ্ধে তিনি অগ্রগণ্য ভূমিকা রেখেছেন, সেই
তার স্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন কয়েক দশক ধরে তিনি ভূমিকা রাখছেন, তার সন্তান তারেক রহমান তিনি এখন ভূমিকা রাখছেন। এরপর কি কীভাবে বিএনপির নেতৃত্ব পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসার কোনো কি প্রক্রিয়া আছে? আমরা বলছি না বেরিয়ে আসতেই হবে, কোনো কি প্রক্রিয়া আছে? এই প্রশ্নটা কি আসলে আমরা যারা বাইরের থেকে দেখি তাদের, নাকি যেই সংশ্লিষ্ট দলকে নিয়ে কথা বলছি, বিএনপি হোক বা বিএনপি হোক, জাতীয় পার্টি যেই হোক, হোক, হ্যাঁ, তার মানে আমরা কিংবা কিন্তু আগেও যারা ক্ষমতায় ছিল, তাহলে আমরা কিন্তু ওই সংশ্লিষ্ট দলের সাধারণ সদস্যদের অধিকার নিয়ে কথা বলছি। জি, এটা তো আমরা ডিকটেট করতে পারি না। ওই সংশ্লিষ্ট দলের সাধারণ সদস্যদের বুদ্ধি, বিবেচনা, বিবেক, চিন্তাকে সম্মান করাটাই কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ। এখানে কি আমাদের এই প্রশ্নের মধ্যে একটা ভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি কি লুকিয়ে থাকলো না? না, বিষয়টা আমি তা বলছি না, সেটি হয়তো সামনের দিনে রাজনৈতিক মানে এই নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়াটা কি, ওখানে যাচ্ছি। তার মানে হচ্ছে আপনি যেটা বলছেন এটা কিন্তু হচ্ছে যে সংশ্লিষ্ট ওই দলের ব্যাপক সমর্থকরা তারা তাদের মতো করে নেতৃত্ব নির্বাচন করবেন। এটা একটা প্রশ্ন। যদি তাদেরকে বাদ দিয়ে নেতৃত্ব নির্বাচন করা হয়, তাদের কোনো গুরুত্ব নাই, মূল্য নাই, তারা সবাই বিরোধিতা করছেন অথচ জোর করে কেউ নেতৃত্ব দখল করে রাখছে, তাহলে এক জিনিস হতো। আরেকটা হচ্ছে যে না, ওনারা যদি সবাই মিলে রাজিও থাকেন একই লোককে বারবার করতে, এটা করতে দেওয়া হবে না। রাষ্ট্র বলে দিয়েছে যে না, শেখ হাসিনা আওয়ামী লীগে থাকতে পারবে না, তোমরা শতকরা 99% লোক তোমরা শেখ হাসিনাকে চাও, কিন্তু রাষ্ট্রের নিয়ম অনুযায়ী তুমি এটা পারবে না। রাষ্ট্রের এই নিয়মটা কি ঠিক হবে? এটা কি গণতান্ত্রিক আইন হবে? হবে না। এই জন্যই এই বিষয়গুলিকে কেতাবিভাবে দেখলে চলবে না, এই বিষয়গুলিকে একাডেমিক্যালি দেখলে চলবে না। সাবস্টেন্সিয়ালি আমরা কি মিন করি? আমরা মিন করি সংশ্লিষ্ট যে কোনো প্রতিষ্ঠানের সাধারণ সদস্যদের গণতান্ত্রিক মতামতটাই হইতে হবে নীতি নির্ধারক শক্তি। এই তো, তাহলে সেই বিবেচনাটা কাজ করছে কিনা এটা আমাদের দেখার ব্যাপার। দেখুন, নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিগত সংস্কার প্রয়োজন কিনা, আপনি যে পদ্ধতিই করেন না কেন, ওটার ক্ষমতা কিন্তু থাকতে হবে সাধারণ সদস্যদের হাতে, ওই প্রতিষ্ঠানের। সেটাকে নিশ্চিত করাই হলো কাজ। এবং সেখানে খুব পরিচ্ছন্ন স্বচ্ছ একটা গণতান্ত্রিক প্রক্রিয়া থাকলো কিনা, অথবা না থাকলে পরে তাদের বিদ্রোহ করার সুযোগ আছে কিনা, দ্যাটস এনাফ। জি, আমরা এই প্রসঙ্গে দেখি দর্শক সারিতে যারা আছেন তারা কি ভাবছেন যে দলীয় নেতৃত্ব পরিবার কিংবা ব্যক্তিকেন্দ্রিক হওয়া না হওয়ার ব্যাপারে বলবেন? জি, আমি অন্য আরেকটা ব্যাপারে বলতে চাচ্ছিলাম, ঠিক যা নিয়ে কথা হচ্ছিল তা না, তো আমি কি কোশ্চেনটা করব? জি, এই বিষয়ে বোধহয় তাহলে এই বিষয়ে কেউ যদি বলেন, আগে এই বিষয়ে শুনে নিই, তারপরে আপনার কাছে। না, আপনি বলেছেন, অন্য কেউ? আচ্ছা, আপনি বলুন। হ্যাঁ, আপনি বলুন। আচ্ছা, আমরা বিগত বছরগুলোতে যা দেখে আসলাম যে ছাত্রলীগ যারা ছিলেন মানে ফ্যাসিস্ট আমলে, তো আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ জনগণ যারা আছি, তাদের নাম শুনলে একটা আতঙ্ক কাজ করতো যে তাদের দ্বারা সবই সম্ভব। এবং এখন আপনি বিএনপির কথা বলেন, আপনারা হয়তো বা অনেক সংস্কার করছেন বা অনেক ভালো ভালো কাজ করবেন, কিন্তু ঠিক ওই যে আমাদের একটা ভয়ের জায়গা থেকে কিন্তু এখন আমরা ভাবছি যে না, এই দলটা না আসুক, অন্য কোনো নতুন দল আসুক, তাতে করে হয়তো বা ছাত্র দল আসবে না। এখন দেখেন বাংলাদেশ কিন্তু এই যে আমরা ছোট থেকে বড় হয়েছি দেখে আসতেছি সেই ছাত্রলীগের কার্যক্রম, সেই জায়গা থেকে আপনারা কি ভাবছেন? যখন নাকি দেশে কোনো দুর্ঘটনা, ঠিক দুর্ঘটনা না, কিছুদিন আগেও দেখা গেল যে একজন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টকে মারা হলো। তো এই যে এত কার্যকলাপ হচ্ছে, এত অন্যায় হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করি, শুরুতেই দেখি যে সে কোন দলের ছিল, কিন্তু আমরা এটা দেখছি না যে আমাদের এই যে আমরা বড় হয়েছি বা আমাদের পরিবেশটাই আসলে পচে গেছে, তাই না? তো এই যে প্রশ্নটা সংক্ষেপ করুন। জি, আচ্ছা, তো এই দিকটা থেকে আপনারা কি ভাবছেন যে আপনি প্রশ্নটা, আচ্ছা, এই দিক থেকে আপনারা কি ভাবছেন যে এটাকে আপনারা কিভাবে আরেকটু সংস্কার করতে পারেন, বা আপনাদেরকে আপনি একটু আগে কিন্তু বলেছেন একটা কথার মাধ্যমে যে আমরা দল থেকে তাদেরকে বিতাড়িত করে দিতে পারি, আমরা কিন্তু কোনো সেল খুলতে পারি না যে তাদেরকে আমরা আরেকটু ভালো করব, কোনো সেল খুলতে। আমি বুঝতে পেরেছি, আপনি কোশ্চেনটা ফর্মুলেট করেন। আচ্ছা, তাহলে আমার কথা যে আপনারা আরো আপডেট কোনো কিছু কেন ভাবতে পারছেন না, এবং আপনারা যে বলছেন যে দল থেকে আসলে বিতাড়িত করে দেওয়া, তাই না? তো এইটা কি আসলে রাজনৈতিক দলের একটা দুর্বলতা না, যে আমরা তাদেরকে সবাইকে একটা আইডিওলজির মধ্যে আনতে পারছি না? আমি মনে হয় বুঝতে পেরেছি। আমি একটু যদি যে একটা যে পানিশমেন্ট, আর একটা দলের ভিতরে এন্ট্রি, তো দলের ভিতরে ঢুকে নীতি নৈতিকতার চর্চা কিভাবে নিশ্চিত করা যায় যাতে করে শুধু পানিশমেন্টটাই একমাত্র সমাধান না হয়, এই ব্যাপারে আপনারা কিছু ভাবছেন? আমি তার প্রশ্নের সাবস্টেন্সটা বুঝতে পেরেছি।
এবং আমি ব্যক্তিগতভাবে সম্মান করি, এই সন্দেহটা আমি মনে করি আমাদের সকলের থাকা উচিত। এবং বিএনপি তরুণ প্রজন্মের কাছ থেকে এই ধরনের যে বিষয়গুলিতে বিএনপি সহ রাজনৈতিক দলগুলি যে প্রশ্নের মুখোমুখি হচ্ছে, এটাই হচ্ছে আমাদের একটা বড় অর্জন। এবং বিএনপি স্যালুট করে যে এই প্রশ্নগুলি দ্বারা আমাদের জর্জরিত হওয়া উচিত। যারা প্রধান রাজনৈতিক দল থাকবে, যারা ক্ষমতায় যাচ্ছেন, ক্ষমতায় গিয়েছেন, ভবিষ্যতে ক্ষমতায় যেতে চান, রাজনৈতিক দলের নেতা হিসাবে নিজেরা দাবি করছেন, সঙ্গত কারণে তাদের। এবং এটাও ঠিক যে এই বিষয়গুলিতে এখনও পর্যন্ত বিএনপি না, শুধু কোনো রাজনৈতিক দলই যে এমন কোনো পরিচ্ছন্ন প্রক্রিয়া দাঁড় করতে পারেন নাই যেই পরিচ্ছন্ন প্রক্রিয়া আপনার এই বিষয়গুলিকে এক কথায় নিশ্চিত করে দিবে। যেমন অপরাধমুক্ত রাষ্ট্র হয় না, সমাজ হয় না, তেমনি নিশ্চয়ই ওই সমাজ এবং ওই রাষ্ট্রের রাজনৈতিক দলও একটা অপরাধমুক্ত প্রতিষ্ঠান হবে তা তো মনে করার কোনো কারণ নাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই অপরাধকে দমন করার একটা লাগাতার প্রক্রিয়া, কোনো প্রাতিষ্ঠানিক কোনো বিধান তৈরি করা গেল কিনা, বা সেটা কি, এটা আমরা আলোচনা করতে পারি। তো এটার জন্য প্রতি মুহূর্তে প্রশ্নবাণের মধ্যে থাকাটা হল। তবে আপনার ধরেন ইতিমধ্যেই এই যে পরিমাণ বহিষ্কার, যে পরিমাণ পদক্ষেপ, গঠনতন্ত্র, এর আগে তো কখনো এইগুলি নেওয়া হয় নাই। একদিকে যেন আপনি বললেন ছাত্রলীগকে শুনলে আপনি ঘৃণা করতেন, কেন ছাত্রলীগ এই ধরনের অপরাধকে চাষ করত, এই ধরনের অপরাধীদেরকে নেতৃত্ব দিত, রাষ্ট্র এবং তার দলের পক্ষ থেকে তাদেরকে আরও বেশি করে কর্তৃত্ব পরায়ণ করে ফেলতো। সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে কিন্তু আমরা দ্রুত ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু বহিষ্কার করব। এরপরে আরও কি করা যায় যা রাজনৈতিক দলের হাতে আছে, এবং ক্ষমতায় থাকলে পরে রাষ্ট্রকে আরও কীভাবে কাজে লাগানো যায়, অবশ্যই এই বিষয়গুলো আমাদের ভাবা উচিত। বিএনপি সংস্কারের ক্ষেত্রে তাদের একটা মূল ভিত্তি, বড় ভিত্তি মনে করে 31 দফা, এবং 31 দফার 1 নম্বরেই বলা আছে প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ যে বাংলাদেশের রাজনীতিতে যে প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণেই আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকলো অন্যদেরকে নিশ্চিহ্ন করতে চাইলো, সামনে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি এই নিশ্চিহ্ন করার রাজনীতিটাকে কিভাবে ডিল করবে? আওয়ামী লীগ এখন যে অবস্থানে চলে গেছে, সেখান থেকে আওয়ামী লীগ যদি পুরো দমে ফিরে আসে সেটা একটা সংকট, আবার আওয়ামী লীগ দেশের রাজনীতিতে একেবারেই থাকবে কিনা এটা আর একটা সংকট। এই ব্যাপারটা নিয়ে কি ভাববে বিএনপি সামনের দিনে? আমি কিন্তু এ ব্যাপারে খুব আমি মনে করি যে এটা কোনো জটিল প্রশ্ন না। যদি জনগণের উপরে আপনার আস্থা থাকে এবং দেশে যদি প্রকৃত অর্থেই একটা প্রাতিষ্ঠানিক নির্বাচনী ব্যবস্থা থাকে, জনগণ যদি প্রতি মেয়াদে মেয়াদে তার রায় দেওয়ার সুযোগ পায়, সম্মিলিতভাবে জনগণের বিবেকের চাইতে বড় কোনো বিবেক হয় না। 5 তারিখ কিন্তু তার সর্বশেষ প্রমাণ আমরা দেখেছি। বরঞ্চ সম্মিলিতভাবে, যৌথভাবে জনগণকে তার বিবেক চর্চা করতে দেওয়া হয় না, তার ক্ষমতা চর্চা করতে দেওয়া হয় না, তার রাজনৈতিক অধিকারকে চর্চা করতে দেওয়া হয় না। এটাই হচ্ছে সমস্যা। এটা যেমন ফ্যাসিবাদ করে, এটা আমরা সমাজের একটা ক্ষুদ্র অংশকে দেখেছি বুদ্ধিজীবীর নামেও করে। তারাই বেশি বোঝে, জনগণ বোঝে না, অতএব জনগণের নির্বাচন দরকার নেই, আমরা আগে ঠিকঠাক করি তারপরে নির্বাচন। এটাও কিন্তু এক ধরনের ফ্যাসিবাদী মানসিকতা। ফলে আমাদের কিন্তু মূল মনোযোগ থাকা দরকার যে আমরা জনগণের সম্মিলিত ক্ষমতা, বিবেক, তার রাজনৈতিক চিন্তা যৌথভাবে চর্চা করার স্বচ্ছ কোনো প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিকরণ করতে পেরেছি কি পারিনি। এই ব্যাপারে কেউ বলতে চান? জি, আমি হোসনে মোবারক শাওন, চট্টগ্রাম থেকে আসছি, উত্তর বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি। আমার প্রশ্নটা হচ্ছে যে এখন বর্তমান সরকারের সাথে বিরোধী দলের মধ্যে যে একটা আপনার মানে বিরোধী চলতেছে যে নির্বাচন নিয়ে, যে নির্বাচন দিতে হবে, এটা নিয়ে একটু যদি বলতেন। আপনার প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে বর্তমান সরকারকে নিয়ে যে বলতেছে নির্বাচনটা দিতে হবে, আগে নির্বাচন দিতে হবে, নির্বাচন দরকার, তো কেন তো দরকার এখন নির্বাচনটা? একটু যদি সম্পূরক করি ওনার যে প্রশ্নটা, যে এখনই বিএনপি নির্বাচন চাইছে ডিসেম্বরের মধ্যে, অন্যদিকে জামাত বলছে রমজানের আগে, আবার আজকে আমরা আমাদের টেলিভিশনের রিপোর্ট আমরা দেখেছি যে বামপন্থী দল তারাও ডিসেম্বরের মধ্যে চাইছে। আবার কিছু ইউটিউব ভিডিওতে দেখা যাচ্ছে নিতান্ত সাধারণ মানুষদের কেউ কেউ বলছেন যে এই সরকার 5 বছর থাকুক। এই যে একটা প্যারাডক্সিক্যাল সিচুয়েশন, নির্বাচনটা এখনই কেন দরকার, এই অবস্থানে বা দ্রুতই কেন দরকার, এই অবস্থানে বিএনপি এতটা শক্ত কেন? কারণ সংস্কার তো একটা লম্বা প্রক্রিয়া। বিএনপি তো না, আপনি তো নিজেই বললেন বিএনপি নির্বাচন চায়, জামাত নির্বাচন চাচ্ছে রমজানের আগে, প্রধান উপদেষ্টা নির্বাচন চাচ্ছেন জুনের আগে, প্রধান সামরিক বাহিনীর প্রধান তিনি নির্বাচন চাচ্ছেন যত দ্রুত সম্ভব।
বামপন্থীরা নির্বাচন চাইলেন, তাহলে বাকি থাকলো কে? একটা দেশের পলিটিক্যাল প্রসেসকে যারা লিড করেন তারা তাহলে সকলেই কিন্তু নির্বাচনের জন্য উন্মুখ। এটা একটা ভালো দিক, এটা একটা ভালো দিক। কেননা নির্বাচনী ব্যবস্থাই কেবলমাত্র রাষ্ট্রের মালিক জনগণকে খুব দ্রুত রাষ্ট্রের মালিকানা চর্চা করার দিকে নিতে পারে। এটা যত বেশি বিলম্বিত হবে তত বেশি জনগণ তার মালিকানা চর্চা থেকে দূরে থাকবে। হ্যাঁ, যদি কোনো ভুলভ্রান্তি থাকেও তাহলে কেবলমাত্র একটা স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়েই সে সমস্ত ভুলভ্রান্তিগুলি দূর হতে পারে। কিন্তু জনগণকে ঘুম পড়িয়ে রেখে, তাকে নাকচ করে, তাকে গৌণ করে দিয়ে যারা কোনো প্রক্রিয়ার কথা চিন্তা করেন তারা মূলত একটা বুঝে হোক আর না বুঝে হোক সংকটের দিকেই দেশকে নিয়ে যেতে পারেন। ফলে আমি তো মনে করি যে একটা রাজনৈতিক ঐক্যমত তৈরি হয়ে গেছে। প্রধান উপদেষ্টা, সামরিক বাহিনীর প্রধান, বিএনপি, জামায়াতে ইসলাম, বামপন্থী সবাই আজকে এক নির্বাচন চায়। 1996 সালে এবং 2001 সালে বাংলাদেশের ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকার বলে দুটি সুন্দর নির্বাচন হয়েছেন। আপনারা, আমি একটু প্রসঙ্গ নিই, আমি 18 সালে ভোটার হয়েছি এবং 18 সালে যে নির্বাচনটা সেটা ভোট দিতে পারিনি। 2024 সালে যে নির্বাচনটা হয়েছে সেটাতে ভোট দিতে পারিনি। তাহলে আমি চাচ্ছি আমার ভোটটা খুব দ্রুত হোক। আপনারা এখনো বুঝতে পারছেন না যে আরও জনগণ চায় নির্বাচনটা আরও দ্রুত সময় হোক, কারণ সংস্কার তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং সংস্কারের বিষয় তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এই বিষয়ে জনগণ, প্রশ্নটা কি? জি বলুন। এই বিষয় তো জনগণ, আপনার জনগণ কি ভাববে, জনগণ কি কোন বিষয়ে সংস্কার চাবে না সেটা জনগণ ঠিক করবে। আপনারা কেন এটা বোঝাতে, ইউনূস সরকারকে বোঝাতে পারছেন না যে নির্বাচন জনগণ চায় এবং খুব দ্রুত সময় কেন নির্বাচন দেওয়া হচ্ছে? জি, আমি আপনার প্রশ্নটা পেয়েছি যে কেন আমরা এখনো বোঝাতে পারছি না, উনি সেটা বলতে চাচ্ছেন। ইউ আর রাইট। এই প্রশ্নটায় আমরা নিজেরাও দ্বিধাগ্রস্ত যে আমরা তো জাতির কাছে প্রশ্নবদ্ধ হয়ে পড়ছি। এত রক্ত, এত সংগ্রাম, এত আন্দোলন, তারপরেও অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে দ্রুত একটা স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থাটা আমরা কেন করতে পারছি না? এত রাজনৈতিক দল আমরা একমত হয়ে গেলাম, এখনও কেন করতে পারছি না? অবশ্যই আমি মনে করি যে এই বিলম্বের জন্য প্রধান রাজনৈতিক দল হিসাবে আমাদের কিছুটা দায় দায়িত্ব আছে। তবে আমরা অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আন্দোলনের ফসল, আমাদের সকলের সরকার, জনগণের সরকার, এবং তাকে দিয়েই যেহেতু আমরা এই কাজটা করতে চাই, সেই কারণে আপনাদের প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচন আদায় করার এই কাজটা আমাদেরকে যেমন করতে হচ্ছে, তেমনি এই বিষয়ে যাদের বোঝাবুঝির অভাব আছে তাদের সঙ্গে সমঝোতা করে করে কাজটা করতে হচ্ছে, যাতে পতিত স্বৈরাচার সুযোগ দিতে না পারে। স্যার, আমাদের সবার শত্রু হচ্ছে ভারত। তো বিএনপি ভারত বিরোধিতায় কতটুকু ভূমিকা রাখবে? দেশবাসী চাচ্ছে যে ভারত মুক্ত বাংলাদেশ করতে, এমনকি দেশবাসী চায় যে বিডিআর হত্যাকাণ্ড 2009 সালে যে বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল তার বিচার চায়। তো এতে বিএনপি কতটুকু ভূমিকা রাখবে বলে আমি আপনাকে জানতে চাচ্ছি স্যার। বিএনপি বাংলাদেশপন্থী রাজনীতি করে, সবার আগে বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে যেখানে যেখানে যে কথা বলবে আমরা তার সঙ্গে আছি। বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যে দাঁড়াবে তার সঙ্গেই আমরা দেশের মাটিতে, দেশের বাইরেও, আন্তর্জাতিক অঙ্গনেও আমরা আমাদের মতো করে লড়াই করব। এই নীতিমালার ভিত্তিতেই আমরা সমস্ত দ্বিপাক্ষিক রাষ্ট্রগুলির নীতিমালাকে দেখি, ভারতের সঙ্গে আমাদের নীতিমালাকে সেই দৃষ্টিকোণ থেকে দেখি। ভারত এ পর্যন্ত গণবিরোধী যতগুলি চুক্তি করেছে এই সবগুলির বিরোধিতা আমরা করেছি এবং আমরা ক্ষমতায় আসলে পরে এই চুক্তিগুলি নিয়ে আমরা বাংলাদেশপন্থী যেভাবে মেরামত করা দরকার সেভাবে আমরা কাজে হাত দেবো। এ ব্যাপারে কোনো পরিষ্কার ধারণা থাকা দরকার। কিন্তু একই সঙ্গে আমরা খুব পরিষ্কার আমরা জানি যে এই মানচিত্র আমরা পরিবর্তন করতে পারবো না, এই সীমান্ত আমরা পরিবর্তন করতে পারবো না। ফলে আমরা ক্ষমতাসীন রাজনৈতিক দল হিসাবে ভারত সহ নেপাল, ভুটান, সার্ক, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সঙ্গে আমাদের কিন্তু একটা কূটনৈতিক কাঠামোর মধ্যেই চলতে হবে। আমরা এটাকে মাথায় রেখেই ভারতের যে সম্প্রসারণবাদী নীতি, ভারতের যে আগ্রাসী নীতি, সেটার আমরা বিরোধিতা করি। কিন্তু যারা কখনোই ক্ষমতায় যাবে না, তাদের ভাষার সঙ্গে আমরা যারা ক্ষমতায় ছিলাম, ক্ষমতায় যাব, জাতিসংঘে বসতে হবে, সার্কে বসতে হবে, দ্বিপাক্ষিক আলাপ করতে হবে, দর কষাকষি করতে হবে, কূটনৈতিক যুদ্ধ করতে হবে, রাষ্ট্রের সীমানাকে বহাল রেখেই করতে হবে। আমাদের ভাষা আর তাদের ভাষা তো এক হবে না। ফলে এটা শুধুমাত্র আবেগের ব্যাপার না, এখানে বুদ্ধিমত্তার ভিত্তিতে কূটনৈতিক যুদ্ধের ব্যাপার। সব যুদ্ধেই কিন্তু রক্ত ঝরে না, কিছু যুদ্ধ আছে যা রক্তপাতময় যুদ্ধের চেয়ে তো অনেক বড়। ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক যুদ্ধটা তেমনই একটি যুদ্ধ। সংস্কার প্রস্তাবের মধ্যে আরেকটা প্রস্তাব ছিল নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেউ অভিযুক্ত হলেই তাকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা যে প্রস্তাবটা ছিল নির্বাচন কমিশনে, এর সাথে একমত হয় নাই বিএনপি। যে সালাউদ্দিন সাহেব যেটি বলেছেন যে কেউ অভিযুক্ত হলেই তাকে তো দোষী সাব্যস্ত বলা যায় না, বরং অভিযোগের ভিত্তিতে কাউকে যদি
অযোগ্য করা হয় সেটাও যুক্তিসঙ্গত নয়। কেউ আদালতের রায়ে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত হলে তাকে অযোগ্য ঘোষণা করা হয় বা যায়। এখানে একটি প্রশ্ন হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন এই যে গণহত্যার বিচার চলছে অভ্যুত্থানকালীন, সেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতারা আছেন, শেখ হাসিনা সহ। তো একটা বড় প্রশ্ন যে সামনের দিনে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, তাদেরকে নির্বাচন আসতে দেওয়া হবে কি হবে না। ছাত্রদের যারা প্রতিনিধি তারা বলছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না। এখন ডিসেম্বরের আগেই কোনো ধরনের যদি ভার্ডিক্ট বা রায় না আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব যারা সরাসরি গণহত্যায় যুক্ত ছিলেন বা নির্দেশ দিয়েছেন, এটা যদি কোনো সুরাহা না আসে, তাহলে আসলে সামনে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণটাকে কিভাবে দেখছে বিএনপি? আপনার প্রশ্নের মধ্যে কিন্তু দুটো প্রশ্ন রয়ে গেছে। একটা হচ্ছে আওয়ামী লীগ কী করবে, কিভাবে দেখছে, এটা একটা প্রশ্ন আপনার প্রশ্নের মধ্যে রয়ে গেছে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে সমাজে যে কোনো ধরনের অপরাধকে দমন করার ক্ষেত্রে একটা সভ্য রাষ্ট্রের জুডিশিয়াল প্রসেসটা কেমন হওয়া দরকার। একটা সভ্য রাষ্ট্রের জুডিশিয়াল প্রসেস কিন্তু সেটা ধারাবাহিক গতিতে চলবে। অপরাধীর গায়ের রং কী, অপরাধ কোন ধর্ম অবলম্বী, অপরাধ কোন দল করে, এটা কিন্তু সেখানে দেখার ব্যাপার না। অপরাধের সারবস্তু খোঁজাটাই কিন্তু সেখানে প্রধান ব্যাপার। প্রসিকিউশন হবে, তার বিরুদ্ধে তদন্ত হবে, এরপরে দোষী সাব্যস্ত তার বিরুদ্ধে চার্জ ফ্রেম করা হবে, এরপরে বিচার প্রক্রিয়া তাকে রায় ঘোষণা করে অপরাধী হিসাবে দণ্ডিত করবে। তখনই কেবলমাত্র রাষ্ট্রের অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান, সমাজ, সবাই আমরা কিন্তু তাকে দণ্ডিত অপরাধী হিসাবে চিহ্নিত করতে পারবো। সমাজের প্রচলিত আইন অনুযায়ী যে কেউ কিন্তু যে কোনো বিরুদ্ধে আমরা অভিযোগ করতে পারি। অতএব এই বিষয়টাকে পরিষ্কার থাকা দরকার, জুডিশিয়াল প্রসেসটা কেমনভাবে চলে। সেটা কিন্তু ফরমাইশ দিয়ে যদি আমরা রায় করতে যাই যে অমুক যেহেতু অমুক গায়ের রংটা এমন, অমুক যেহেতু অমুক ধর্ম পালন করে অথবা অমুক দল করে, অতএব তার বিরুদ্ধে এরকম একটা রায় দিতে হবে, তা কিন্তু করাটা যাবে না। এক। দুই হলো আওয়ামী লীগ এই নির্বাচনে আসবে কিনা, আসলে কেমন হবে, কি হবে, এটা সম্পূর্ণ আওয়ামী লীগের ব্যাপার। যেই দল এতগুলি মানুষকে হত্যা করলো, যেই দল 15 বছরে বিগত তিনটি নির্বাচনে মানুষের ভোটের অধিকারকে নাকচ করে দিয়েছে, যেই দল ক্ষমতায় থাকার জন্য যাওয়ার আগ মুহূর্তেও হাজার হাজার মানুষের রক্ত রঞ্জিত করেছে ঢাকা শহর সহ সারা বাংলাদেশের অলিগলিকে, আমাদের মতো নেতাকর্মীকে দিনের পর দিন তারা মিথ্যা মামলা দিয়ে কারাগারে দিয়েছে, আমাদের বিরুদ্ধে ফাঁসি ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল। অতএব এই সমস্ত অপরাধগুলিকে যখন অপরাধের বিবেচনার মধ্যে ঢুকে পড়বে, তখন এত বড় অপরাধীদের একটা চক্র, সেই অপরাধীদের যখন প্রকৃত বিচারের মধ্যে ঢুকে পড়বে, তখন এরকম বিশাল এক অপরাধী নেতৃত্ববিহীন আওয়ামী লীগ কেমন নির্বাচন করবে, কি করবে, এই সমস্যা তাদেরকেই ভুগতে দেন সামনের দিনে। এবং হত্যাকারী হিসাবে কি মুখে সে গিয়ে দাঁড়াবে, জনগণের হাতে গণধোলাই খাবে কিনা, এই শাস্তিটাও তাকেই পেতে দেন। সামনের দিনে হয়তো সেটি স্পষ্ট হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে আছি, তার আগে আমরা একটা প্রশ্ন নিতে চাই। আমি রুবায়েত খান রানা, ঢাকা ইউনিভার্সিটি থেকে এসেছি। আমার প্রশ্নটা হচ্ছে যে বিগত বছরগুলোতে আমরা দেখেছি আমাদের পুলিশ বাহিনী, এরপর বিচার ব্যবস্থা, এগুলোর এক ধরনের দলীয়করণ হয়েছে। তো আমরা কিভাবে সেগুলোকে জনগণের পারপাজে সার্ভ করতে পারি, সেগুলোর ক্ষেত্রে বিএনপির মতামত কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে আমি যদি একটু সম্পূরক করে দিই, সংস্কার প্রস্তাবে আরেকটা ছিল যেটিতে বিএনপি এখনও একমত হয়নি, যে এই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে এবং রাষ্ট্রের 3টি যে বিভাগ, আইনসভা, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ, এই 3 বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার যে একটা সংস্কার প্রস্তাব ছিল, সেখানে বিএনপি একমত হয়নি। এখানে বলা ছিল যে রাষ্ট্রের এই 3টি অঙ্গের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করার প্রস্তাব ছিল সংস্কার কমিশনের। তাদের প্রস্তাবে বলা হয় প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের এবং বিভিন্ন সাংবিধানিক পদে নিয়োগের জন্য এই কাউন্সিল রাষ্ট্রপতির কাছে নাম পাঠাবে। তা আমরা দেখি যে বিভিন্ন বাহিনীর প্রধান কিংবা ভাইস চ্যান্সেলর, বড় বড় যেগুলি পদ, সেগুলো সাংবিধানিক পদও এমনকি সেখানে দেখা যায় যে দলীয় বিবেচনায় নিয়োগগুলো হতো, ফলে দেখা যায় যে পরবর্তীতে রাষ্ট্রের নানা জায়গায় অরাজকতা চলতো। ওটি সব মিলিয়ে যদি আপনি একটু বলেন। জি 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 প্রথম কথা হলো যে আধুনিক সমস্ত রাষ্ট্রই আপনার নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ এভাবে বিভক্ত করা আছে, এবং ফোর্থ স্টেট হিসাবে গণমাধ্যমকে আমরা অলিখিতভাবে সবাই জানি। এবং আধুনিক সভ্যতার একটা সবচেয়ে বড় অর্জনই হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার ক্ষেত্রে ক্ষমতার এই যে সেপারেশন অফ পাওয়ার, এটাই হচ্ছে একটা বড় ধরনের রাষ্ট্রবিজ্ঞানের একটা বড় ধরনের গণতান্ত্রিক রাজনীতিতে একটা বড় ধরনের অর্জন। এবং আমাদের দেশের আজকের সংকটের একটা বড় কারণ হচ্ছে
যে নির্বাহী বিভাগ অন্য সমস্ত বিষয়গুলির ক্ষমতাকে কক্ষিগত করে প্রধানমন্ত্রী একজন সম্রাজ্ঞীতে পরিণত হয়েছিলেন। সম্রাট আকবরের মোগল সাম্রাজ্যে তার যে ক্ষমতা ছিল, আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা তার চেয়েও বেশি ক্ষমতা চর্চা করেছেন। অথচ সংবিধানের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, ভোটের কথা বলে, জনগণের রায়ের কথা বলে কাজটা করা হয়েছে। এই জন্যই শুধুমাত্র ভোটের মধ্য দিয়ে ম্যান্ডেট নেওয়াটাই চলবে না। জনগণ যে গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চায় এবং তার যে অধিকার, সেটাকে প্রতিনিয়ত বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রকে তিনটা বিভাগ পৃথকভাবে কাজ করবে এবং এই 3টি বিভাগ স্বতন্ত্র প্রতিষ্ঠানগুলির মাধ্যমে জনগণের অধিকারকে কাজে লাগাবে। যেমন একটা উদাহরণ, দুর্নীতি দমন কমিশন। মেজরিটি পার্টির ভোট পেয়েছি বলেই কি দুর্নীতি করার অধিকার পেয়ে যায়? তা তো পেয়ে যায় না। অথবা মেজরিটি পার্টির দল ক্ষমতায় আসছে বলেই কি দুদককে প্রকৃত দুর্নীতি দমনের কাজে তাকে বাধা দেওয়ার ক্ষমতা কি সেই প্রধানমন্ত্রী পাবেন না। কিন্তু আমাদের দেশে কিন্তু তা ছিল। প্রধানমন্ত্রীর ক্ষমতাটা এমন যে দুদককে তিনি বরঞ্চ ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেছেন বিরোধী রাজনৈতিক দলকে দমন করার জন্য। অতএব আমাদেরকে এই ব্যাপারেই এই গণতান্ত্রিক ব্যবস্থাকে অর্জন করতে গেলে প্রথমেই স্বাধীন, নিরপেক্ষ, ক্ষমতাবান এই প্রতিষ্ঠানগুলিকে তৈরি করতে হবে, যা জনগণের পক্ষে প্রতিনিয়ত কাজ করবে। প্রশ্নটি হচ্ছে যে এই ধরনের প্রতিষ্ঠান যে স্বাধীন থাকবে, ক্ষমতাবান থাকবে এবং সেই স্বাধীনতা এবং ক্ষমতাকে যে সে চর্চা করবে, এমন ধরনের মানুষকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়াটি কেমন হবে? যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি নিয়োগ পাবেন কিন্তু নির্বাহী বিভাগ তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তিনি ক্ষমতা রাখবেন, সাহস রাখবেন নির্বাহী বিভাগের যে কোনো অন্যায় সিদ্ধান্তকে নাকচ করার। জি, তা যদি কখনো নির্বাহী বিভাগ নাকচ করে, তাহলে নির্বাহী বিভাগের বিরুদ্ধে তিনি বিচার বিভাগের কাছে যেতে পারবেন। বিচার বিভাগের এই ক্ষমতাটা থাকতে হবে। তাহলে সেই বিচার বিভাগেও তাহলে ওই ধরনের নিয়োগ প্রক্রিয়া থাকতে হবে, যেই নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই ধরনের নীতিনিষ্ঠ, সৎ, যোগ্য, দক্ষ এবং স্বাধীন ক্ষমতাবান বিচারক আমরা পাবো, যে বিচারকরা রায় দিতে পারেন। আমরা সভ্য রাষ্ট্রগুলিতে দেখছি, মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও দেখছি, আপনার কী বলে ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসিতে আমরা দেখছি কথা। অতএব ডেমোক্রেসিকে প্র্যাকটিস করতে গেলে পরে ভোটাধিকার আদায় করার পাশাপাশি আমাদেরকে জনগণের অধিকারকে প্রতিনিয়ত পাহারা দেয় এমন প্রতিষ্ঠানগুলিকেও স্বাধীন, ক্ষমতাবান করতে হবে এবং সেই স্বাধীনতা এবং ক্ষমতা চর্চা করার জন্য এমন একটা নিয়োগ প্রক্রিয়া আমাদেরকে তৈরি করতে হবে, যেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা ঠিক যোগ্য লোকটাকে পাবো। সেই যোগ্য লোকটা ওই প্রতিষ্ঠানকে কাজে লাগাবে জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদী অথবা স্বৈরতান্ত্রিক কোনো ব্যবস্থার বিরুদ্ধে। জি, আমরা সবাই নিশ্চয়ই সেই প্রত্যাশায় রাখি। অসংখ্য ধন্যবাদ জনাব জহিরুদ্দিন স্বপন আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শক সারিতে আছেন যারা, তাদেরকেও ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্থাপন করার জন্য। জি, আমাকে বিদায় দেওয়ার আগে আমি বিশেষভাবে আজকের উপস্থিত এই জেনজির যারা প্রতিনিধিরা আমি কথা বলার সুযোগ পেলাম, আমি তাদের মাধ্যমে দেশের শতকরা 60% তরুণ প্রজন্মকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাই এবং আমি তাদেরকে আহ্বান জানাই আরও অনেক বেশি ক্রিটিক্যাল থাকার জন্য। ক্রিটিক্যাল নলেজ অ্যান্ড ক্রিটিক্যাল অ্যাটিটিউডই আমাদেরকে ভবিষ্যতে আমাদেরকে একটা সঠিক বাংলাদেশ দিতে পারবে। আমরা কোনো রাজনৈতিক দল পাবো না আসমান থেকে যিনি নেমে আসবেন পরিষ্কার পরিচ্ছন্ন, আর কোনো পরিচ্ছন্নতাই দূর হবে না যদি কিনা সে অলওয়েজ একটা ক্রিটিক্যাল একটা জেনারেশনের চোখের সামনে সে না দাঁড়ায়। প্রশ্নটি হচ্ছে এই ক্রিটিক্যাল জেনারেশনকে বা ক্রিটিক্যাল অ্যাটিটিউডকে বা ক্রিটিক্যাল পজিশনকে রেসপেক্ট করতে হবে এবং সেখান থেকে শিক্ষা নিতে হবে। বিএনপি সেজন্য প্রস্তুত। ধন্যবাদ। পরস্পর সহিষ্ণুতার যে রাজনীতি সেটি সবাই প্রত্যাশা করে। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত আয়োজন জেডএস RM প্রেজেন্স মিট দ্য পিপল। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন।